করোনায় আরও ৩৬ জনের প্রাণহানি, মৃত্যু বেড়েছে ৩০%। ফাইজারের টিকার পরিবহন শুরু। ভিন্ন উদ্দেশ্যে ভাস্কর্য নিয়ে বিতর্ক, মন গড়া ব্যাখ্যায় মুক্তিযুদ্ধের চেতনাকে চ্যালেঞ্জ, বললেন ওবায়দুল কাদের। শাহ মাকদুম মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ২১ জনের বিরুদ্ধে মামলা, আটক ৪। চিনিকল বন্ধের পরিকল্পনা বাতিলের আহ্বান, আধুনিকায়ন সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ। পরমাণু বিজ্ঞানী হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করল ইরান, বদলা নেয়ার ঘোষণা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ১১টার ২১ সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, মধুমতি নদীতে ১৭তম জাতীয় দূরপাল্লার সাঁতার, সেনাবাহিনীর জুয়েল ও নাইমা চ্যাম্পিয়ন। কোভিড-১৯-এ ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত ১,৯০৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৪৮তম মহামারী সপ্তাহে প্রাণহানি বেড়েছে ২৯.৯৪%। সুস্থ হয়েছেন ২,২০৯ জন। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। করোনা সংক্রমণের ৪৮তম সপ্তাহ চলছে। দেশে গেল ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ৩৬ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬,৫৮০ জনে। ১১৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ১৪,০১২ জনের। শনাক্ত হয়েছে ১,৯০৮ জন। এ পর্যন্ত মোট শনাক্ত ৪,৬০,৬১৯। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩.৬২%। এ পর্যন্ত ৩,৭৫,৮৮৫ জন সুস্থ হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আক্রান্তের ৪৭তম সপ্তাহে মৃত্যু ১৭৭ জন, শনাক্ত ১৪,৭৮৫ জন আর সুস্থ হয়েছেন ১২,৫০৩ জন। ৪৮তম সপ্তাহে মৃত্যু ২৩০, শনাক্ত ১৫,৩৩৮ এবং সুস্থ ১৩,৩২৪ জন। সপ্তাহ শেষে প্রাণহানি বেড়েছে ২৯.৯৪%। একই সাথে সুস্থতার হার ৬.৫৭% বেড়েছে। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক ব্যবহারের জন্য বারবার সচেতন করা হচ্ছে, কিন্তু কে শোনে কার কথা? মাস্ক ছাড়াই অনেকেই আসছেন মার্কেটে, বাজারে, যাতায়াত করছেন গণপরিবহনে। অজুহাতেরও শেষ নেই তাদের। আরও জানাচ্ছেন মিনালা দিবা। কড়া নাড়ছে করোনার দ্বিতীয় ঢেউ। এরই মধ্যে সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে। এ অবস্থায় বারবারই মাস্ক পরার অনুরোধ জানানো হচ্ছে। ঘোষণা করা হয়েছে নো মাস্ক নো সার্ভিস নীতি। তারপরও বাজার, দোকান, মার্কেটে অনেকেই মাস্ক ছাড়া করছেন চলাফেরা। রাজধানীর কারওয়ান বাজারে এই চিত্র দেখে মনে হতে পারে করোনা বলে কিছু নেই। অধিকাংশের মুখে মাস্ক নেই, নেই সামাজিক দূরত্বের বালাই। কেউ কেউ বলছেন মাস্ক আছে পকেটে। ক্যামেরা দেখে কয়েকজন ঝটপট মাস্ক পরে নিচ্ছেন। সব সময় রাখলে তো নাক মুখ বন্ধ হয়ে যায়, এই জন্য মাঝে মাঝে একটু খোলা রাখি আর কি। মাস্ক আছে তো করলাম তো, মানে একটু চা পানি খাইছে যেন মাস্ক খুলছি। স্বল্প আয়ের মানুষের মধ্যে মাস্ক ব্যবহারের প্রবণতা এখনো কম। মানুষের লাগে কথা কন লাগে তো এই কারণে একটু সরাই রাখতো। মাস্ক আছে কিন্তু আমি মনে এখন কাজ করতেছি তো, কাজের পরে ফ্রেশ হয়ে আবার নিউ মার্কেট এলাকা, স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই। দোকানি থেকে শুরু করে বেশিরভাগ ক্রেতার মুখে নেই মাস্ক। মাস্ক না পরার কারণ হিসেবে আছে নানা অজুহাত। কতক্ষণ দিয়ে রাউন্ড যায়, আমরা তো কাজ করি। মাস্ক পরি কিন্তু এখন বাড়িছি, মাস্ক ছাড়া তো বাড়ি হওয়া যায় না। মাস্ক তো আছে, তুই এসে কামো। শুধুমাত্র বাজার, মার্কেট নয়, মাস্কের ব্যবহার গণপরিবহনেও দেখা গিয়েছে কম। আমি মাস্ক পরি না, মাস্ক পরতে ভালো লাগে না, গরম লাগে অতিরিক্ত। বাজার এক খাইছি কিন্তু আমি প্রতি বেলা কিনবো না, কিন্তু ও পাই নেবি দেখেন তাই নেই। বিরক্তকর না, মাস্কটা আমার ছিল, অবশ্যই এখনই খুলে রাখলাম আর কি। করোনা থেকে বাঁচতে মাস্ক ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার কথা বারবার বলা হলেও নিয়ম মানছেন না অনেকেই।
মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। আসন্ন পৌরসভা নির্বাচনে 25 জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের মনোনয়ন বোর্ডের সভা হয়। গেল 24 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত 99 জন মনোনয়ন প্রত্যাশী ফর্ম সংগ্রহ করেন। যাচাই বাছাই সাপেক্ষে মনোনয়ন চূড়ান্ত করা হয়। আগামী 28 ডিসেম্বর দেশের 25টি পৌরসভায় ভোট হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী অনাহুত বিতর্কের সৃষ্টি করছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ঘটনার নেপথ্যে কোনো উদ্দেশ্য থাকতে পারে বলেও মনে করেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণে সম্প্রতি একটি ধর্মীয় সংগঠন বিতর্কের সৃষ্টি করেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বলেন, ভাস্কর্য নিয়ে মন গড়া ব্যাখ্যা মুক্তিযুদ্ধের চেতনা ও সংস্কৃতির প্রতি চ্যালেঞ্জ। সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী অনাহূত বিতর্কের সৃষ্টি করছে। তার ভিন্ন কোনো উদ্দেশ্যও থাকতে পারে। ইসলাম চর্চার সাথে এর সম্পর্ক নেই বলে ধর্মপ্রাণ মুসলমানরা মনে করে। ভাস্কর্যকে তারা মূর্তি বলে অপপ্রচারে নেমেছে। তারা নিজেরাই এক ভ্রান্তিতে আছে। দেশের আলেম সমাজ এবং বিশেষজ্ঞগণ ইতিমধ্যে বারবার বলেছেন, মূর্তি আর ভাস্কর্য এক নয়। অবিভক্ত ঢাকার প্রথম মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফ স্মরণে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনায় মাহবুবুল আলম হানিফ বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের নামে উগ্র কিংবা জঙ্গি তৎপরতা বরদাস্ত করা হবে না। হঠাৎ করে দেশের রাজনৈতিক অঙ্গনে কোনো ইস্যু না থাকার পরেও একটা ইস্যু নিয়ে মাঠ গরম করার চেষ্টা করছে আলেম উলেমা মাশায়েখের নাম দিয়ে। আজকে যারা আলেম উলেমা মাশায়েখের দোহাই দিয়ে আপনারা যে ভাষায় কথা বলছেন, এটা ইসলামের ভাষা নয়। ভাস্কর্য অপসারণে কিছু আলেমদের দাবি ধর্মের সাথে সাংঘর্ষিক বলে উল্লেখ করেন আওয়ামী লীগ নেতারা। পৃথিবীর সমস্ত মুসলিম দেশগুলোতে বহু ভাস্কর্য আছে, সেখানে তো কেউ কথা বলে না। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রাজশাহী শাহ মখদুম মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উপর নির্যাতনের ঘটনায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সহ 21 জনের নামে মামলা হয়েছে। এরই মধ্যে পুলিশ গ্রেফতার করেছে 4 জনকে। এদিকে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের কাছে স্মারকলিপি দেওয়া হয়। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। নিজ ক্যাম্পাসে প্রবেশ করতে গিয়ে এমনভাবে হামলার শিকার হন রাজশাহী শাহ মখদুম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বাঁশ দিয়ে পিটিয়ে জখম করা হয় তাদের। আহত হন 10 জন শিক্ষার্থী। শুক্রবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাদের। ঘটনার প্রতিবাদে সকাল থেকে কলেজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচিতে বসে ছাত্রছাত্রীরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল পরিদর্শনে গেলে শিক্ষার্থীরা জানান, শীতের কাপড় আনতে গেলে বহিরাগতদের নিয়ে হামলা চালায় কর্তৃপক্ষ। আমরা কলেজে কিছু দূর আসতে এমডির ছোট ভাই 2 জন আর এলাকার সব গুন্ডাপান্ডার লোকজন নিয়ে আমাদের উপর বাঁশ নিয়ে রড নিয়ে হামলা করে। প্রায় 50 জনের মতো সবাই পিছন থেকে এমনভাবে অ্যাটাক করছে যে আমরা কেউ নিতে পারছিলাম না। এমডি স্যার নিজে এখনো মুক্ত, যে নিজে দাঁড়াই থেকে মারছে, ভিডিও ফুটেজ স্পষ্ট আছে, উনি দাঁড়ায় অর্ডার দিচ্ছে মাইরা মাইরা গুড়া কর, সে এখনো বেঁচে আছে এবং বাইরে আছে। যে আসামিগুলো করছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীন সহ 9 জনের নাম উল্লেখ করে 21 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরই মধ্যে ভিডিও ফুটেজের মাধ্যমে 4 জনকে চিহ্নিত করে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের, আইনের আওতায় আনা এবং এখানকার পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সে ব্যাপারে আমরা সর্বোচ্চ সচেষ্ট। এই বিষয়ে কথা বলতে গেলে কলেজের অধ্যাপক ডক্টর ইমদাদুল হক কলেজের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। স্টুডেন্টদের যাতে ক্ষোভটা না থাকে, কলেজটা যাতে সুষ্ঠুভাবে রান হয়, আমি চাইবো নিরাপদ থাকুক এবং যারা দোষ করছে তাদের পানিশমেন্ট হোক। শর্ত পূরণ না হওয়ায় গেল 2রা নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় কলেজটি বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের স্থানান্তরের নির্দেশ দেয়। তবে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করায় শনিবার কলেজ পরিদর্শনে যান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। আর যদি তারা পরিবেশ তৈরি করতে পারে এবং তাদের নিরাপত্তা দিতে পারে, তাহলে মেডিকেল কলেজের ব্যাপারে কি করা যায় আমরা ঢাকায় বসে ব্যাপারে সিদ্ধান্ত দেব। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অনুমোদনহীন এই প্রতিষ্ঠানে 225 শিক্ষার্থী রয়েছে।
মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধের পরিকল্পনা বাতিল সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন সুগার মিলের শ্রমিক কর্মচারী ও আখ চাষিরা। কর্মসূচিতে বক্তারা বলেন, দিনের পর দিন অব্যবস্থাপনার মাধ্যমে চিনি শিল্পকে ধ্বংস করা হচ্ছে। এ সময় চিনিকলগুলোকে আধুনিকায়নের দাবি জানান তারা। দ্রুত দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা। 21-এর প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও কেন্দ্রীয় আখ চাষী সমিতি। পরে চিনিকলের প্রধান গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিক কর্মচারীরা। এ সময় বক্তারা 15টি চিনি কল চালু করার তারিখ নির্ধারণ এবং 4 মাসের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থায় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। সেই সাথে আখের মূল্য পরিশোধ, আসন্ন মাড়াই মৌসুমের আগে সার, বীজ, কীটনাশক সরবরাহ সহ 5 দফা দাবি জানান তারা। গাইবান্ধার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান রংপুর চিনিকল সহ 6টি চিনিকল বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিল সহ 5 দফা দাবিতে মানববন্ধন করেছে আখ চাষী এবং চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়ন। একই দাবিতে চুয়াডাঙ্গার দর্শনা বটতলায় কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলে মানববন্ধন হয়েছে। পাবনা চিনিকল বন্ধের প্রতিবাদে এবং বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন পথসভা হয়েছে। এছাড়া মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের আখ চাষী ও শ্রমিক কর্মচারীরা। রত্না জামান, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কাল বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যুক্ত হবে দক্ষিণ এশিয়ার ট্র্যাকে। দেশে এইচআইভি পজিটিভ 7,000 মানুষ নিয়ন্ত্রণে আছে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। যমুনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনকাল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাইকার সহায়তায় 4.8 কিলোমিটার দীর্ঘ রেল সেতুর নির্মাণ ব্যয় 16,780 কোটি টাকা। এরই মধ্যে শেষ হয়েছে উদ্বোধনের সব প্রস্তুতি। এই সেতুর ফলে শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণ এশিয়ার সঙ্গে রেল যোগাযোগ স্থাপন সহজ হবে। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। যমুনায় বঙ্গবন্ধু সেতু 300 মিটার উত্তরে নির্মিত হচ্ছে আলাদা ডুয়েল গেজ রেল সেতু। 4.8 কিলোমিটার দীর্ঘ এই রেল সেতুর নির্মাণ ব্যয় 16,780 কোটি টাকা। এর মধ্যে 12,149 কোটি টাকা দিচ্ছে জাইকা, বাকি অর্থায়ন সরকারের। রোববার এই সেতু নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে অনুষ্ঠান স্থলে ফলক নির্মাণ সহ যাবতীয় কাজ শেষ হয়েছে। রেল সেতু হয়ে গেছে, এই জন্য প্রধানমন্ত্রী ধন্যবাদ। আগামীকালই উদ্বোধন করব, তার জন্য সিরাজগঞ্জবাসী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আগামী বাংলাদেশকে সমৃদ্ধ করতে প্রধানমন্ত্রীর এই রেল সেতু নির্মাণের উদ্যোগ জাতি মনে রাখবে বললেন এই শিল্প উদ্যোক্তা ও জনপ্রতিনিধি। এই রেল যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আগামী বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে একটি হারমোনাইজ বাংলাদেশ, যেটা বঙ্গবন্ধু তার জীবদ্দশায় এই সংগ্রামটি করেছিলেন। বঙ্গবন্ধু সেতুর পার্শ্বতে রেল সেতু হবে, এটা হলে পারে পুরাতন সেতু যেটা আমাদের আছে এটাও অক্ষত থাকবে। এই সেতু এশীয় আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলছেন রেলমন্ত্রী। এই সেতুটিতে একটা ট্রেন 100 কিলোমিটার বেগে অতিক্রম করতে পারবে, একই সঙ্গে দুটো ট্রেন ক্রস করতে পারবে। 2024 সালের আগস্ট মাসে কাজ শেষ হলে তা চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। দেশে এইচআইভি নিয়ন্ত্রণের মধ্যে আছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীতে এক কর্মশালায় জানানো হয়েছে 1989 সাল থেকে এ পর্যন্ত 7,374 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে, আর মারা গেছে 1,242 জন। এইচআইভি আক্রান্তদের সরকার বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে বলেও জানানো হয় ওই কর্মশালায়। মফিউর রহমানের রিপোর্ট। হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস এইচআইভি ঘাতক ব্যাধিটিতে প্রতি বছরই বিশ্বে বহু মানুষ আক্রান্ত হচ্ছে। এইচআইভি বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও বৈষম্য দূরীকরণে গণমাধ্যমের ভূমিকার শীর্ষক এই কর্মশালায় উঠে আসে নানা তথ্য। বাংলাদেশ টেলিভিশন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ এই আয়োজনের মূল প্রবন্ধে বলা হয়, 1989 সালে বাংলাদেশে প্রথম এই ভাইরাসটি ধরা পড়ে।
এ পর্যন্ত সারা বিশ্বে মোট আক্রান্ত ৩৮ মিলিয়ন মানুষ, আর মৃত্যু হয়েছে ৬,৯০,০০০-এরও বেশি মানুষের। দেশে এইচআইভিতে আক্রান্ত ৭,৩৭৪ জন, এর মধ্যে মৃত্যু হয়েছে ১,২৪২ জনের। শুধু গেল বছর শনাক্ত হয়েছে ৯১৯ জন, মৃত্যু হয়েছে ১৭০ জনের। কেউ এইচআইভিতে আক্রান্ত হলে সরকার বিনামূল্যে চিকিৎসা দেয়, জানান স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর। এত কষ্টের দ্বারা হওয়া সত্ত্বেও আমরা সবাইকে ওষুধ খাওয়ানোর ব্যবস্থা করছি বিনামূল্যে। দ্বিতীয় হচ্ছে যে আমরা তাদের রেগুলার রুটিন চেক আপটা করাচ্ছি বিনামূল্যে। সঠিক সময় পদক্ষেপ নিলে আক্রান্ত মায়ের গর্ভের শিশু এইচআইভি পজিটিভ হওয়া থেকে রক্ষা করা যায় বলেও জানান তিনি। বাচ্চার জন্য নেগেটিভ হয়, সেই জন্য কি করছে আমাদের গাইনি ডিপার্টমেন্ট, পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট, আমাদের মেডিসিন ডিপার্টমেন্ট এবং আমরা সবাই মিলে একসাথে একটা মেডিকেল কলেজ, ইউনিভার্সিটির একটা প্রায়োরিটি অ্যাক্টিভিটি হিসেবে তাকে সাপোর্টটা করছি। এইচআইভি পজিটিভ ব্যক্তিকে সামাজিকভাবে বয়কট না করার আহ্বান আসে কর্মশালা থেকে। আমাদের প্রিভেনশনটাও একটা বড় ব্যাপার এই ক্ষেত্রে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। অসহায় ও গরিব মানুষকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রাজধানীর লালবাগ এলাকায় জাতীয় পার্টির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, দিন দিন করোনা সংক্রমণ ও ঝুঁকি দুটোই বাড়ছে। সাধারণ মানুষ যাতে ভালোভাবে চিকিৎসা পায় সেজন্য সব সরকারি হাসপাতালে করোনা চিকিৎসা, অক্সিজেন সুবিধা সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানান তিনি। পরে স্থানীয় কয়েকটি মাদ্রাসা ও মসজিদে কম্বল বিতরণ করা হয়। আমাদের দেশের বেশিরভাগ মানুষ গরিব, অত শতকরা 10 থেকে 20 ভাগ লোক এইটা পয়সা করে দিয়ে কেনার মতো সামর্থ্য আছে, কিন্তু শতকরা 80 ভাগ লোক কিন্তু অনেক দরিদ্র, তারা খাবারই কিনে খেতে পারে না, তারা লকডাউন হলে না খেয়ে মারা যায়। সেই সমস্ত লোককে যেন টিকা দেওয়ার ব্যবস্থা সরকারের একটা দায়িত্ব এবং বিনা পয়সায় প্রত্যেকটা লোককে যেন ভ্যাকসিন দেওয়া হয়, এটা আমি একটা দাবি জানিয়ে আসছি। করোনা মহামারীতে ঘরবন্দি থাকতে থাকতে হাঁপিয়ে ওঠা অনেকেই কিছুটা স্বস্তি খুঁজতে ছুটছেন কক্সবাজারে। সৈকতে পর্যটকের ভিড় বাড়ায় বাড়ছে করোনার ঝুঁকি। পর্যটকদের বড় অংশই মানছেন না কোনো নির্দেশনা। তপু শাহিনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন জসিম জুয়েল। পাহাড় সাগরের অপরূপ দৃশ্য। ১২০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতে সাগরের বিশাল ঢেউ, মায়াবী গোধূলি, সোনালী সূর্যোদয় মন কাড়ে পর্যটকদের। তাই তো কক্সবাজার ছুটে যান পর্যটকরা। করোনা মহামারীতে হাঁপিয়ে ওঠা অনেকেই এখন ছুটছেন কক্সবাজার। ভিড় বাড়ছে সৈকতে, সেই সাথে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। সুগন্ধা পয়েন্টের প্রবেশ মুখেই বড় করে লেখা মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ। সাইনবোর্ডে আছে নানা নির্দেশনা, কিন্তু নির্দেশনা মানছেন না অনেকেই। মাস্ক ব্যবহার করুন, মাস্ক পরিধান না করে বিচে প্রবেশ করবেন না। করোনার দ্বিতীয় ঢেউ যখন করা নাড়ছে, তখন এভাবেই মাইকে সারাদিন সতর্ক করা হচ্ছে। তারপরও কারো কোনো বিকার নেই। মাস্ক একবার কিনছি, কিনা বাসায় দিয়ে পড়ছি, আনতে বুইলা গেছি, এখন কিছু করার আছে, পড়ে গেছে, কোথায় জানি পড়ে গেছে। ঝুঁকি জেনেও মাস্ক না পরতে আছে নানা অজুহাত। সরি, মাস্ক ছিল, ইয়ে করে ফেলছি, খুলে ফেলছি ছবি তোলার জন্য। মাস্ক পরাই ছিল, ছবি তোলার জন্য খুলছিলাম। টুরিস্ট পুলিশ সচেতন করার চেষ্টা করলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানতে আরও কঠোর হওয়ার কথা ভাবছেন তারা। আমাদের কাজ হচ্ছিল তাদেরকে সচেতন করা, তাদেরকে বলা। এখন এরপরে যদি না হয় তাহলে সেগুলিতে আইনগত ব্যবস্থায় আমাদের আগাতে হবে। তো এই বিষয়টাকে আমরা আরেকটু চেষ্টা করে দেখি কতদূর করতে পারি। যদি না পারি তাহলে তখন তো আমরা আইনে যাবই। সচেতন না হলে আরও বড় সংকটের আশঙ্কা প্রশাসনের। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, কক্সবাজার। দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষ্যে চট্টগ্রামে গড়ে তোলা হচ্ছে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। নগরীর চাঁদগাঁওয়ের নির্মাণ কাজ উদ্বোধন করেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে যুব সমাজ যেমন তাদের দক্ষতা কাজে লাগাতে পারবে, তেমনি তরুণ উদ্যোক্তারাও প্রযুক্তি খাতে ভূমিকা রাখতে পারবে। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম। শনিবার দুপুরে চাঁদগাঁও সিএনবি এলাকায় সিটি কর্পোরেশনের 1.71 একর জায়গায় 6 তলা বিশিষ্ট প্রায় 6000 বর্গফুটের এই আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, স্থানীয় সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের প্রশাসক সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। শেখ হাসিনার হাত ধরে আগামী 2041 সালের মধ্যে আমরা ইউরোপের থেকেও একটা শক্তিশালী অর্থনৈতিক দেশ হবে। আজকে এই মোবাইল ফোন জনগণের হাতে এসেছে, সামান্য টাকায় পায়। শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, বর্তমান সরকার প্রযুক্তি নির্ভর একটি জাতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। তরুণ ও যুব সমাজকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে মেধা ও শ্রম দিয়ে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। সুবিধাভোগী যদি আমরা না হতে পারি শুধু মানসিকতার পরিবর্তনের কারণে, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। এই যে বিশাল বিনিয়োগ, এটা তো মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিনিয়োগটা করছেন। অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লব প্রতিযোগিতা মোকাবেলায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপনের কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 100 কোটি টাকা ব্যয়ে ইনকিউবেটর স্থাপনের কাজ চলছে। এছাড়া সফটওয়্যার টেকনোলজি পার্ক সহ বিভিন্ন নির্মাণ কাজ শেষ হলে চট্টগ্রাম বিজনেস হাব হিসেবে গড়ে উঠবে। শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার হচ্ছে, তার মধ্যে চট্টগ্রাম প্রথম দফায় আমরা হাতে নিয়েছি এবং এটাকে ইনশাল্লাহ সফল করব আমরা। 2017 সালে সরকারের নিজস্ব অর্থায়নে প্রায় 533 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম সহ দেশের 8টি স্থানে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের অনুমোদন দেয় একনেক। প্রকল্পের মেয়াদ 2021 সালের ডিসেম্বর পর্যন্ত। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত 4, আহত 19। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে 4 জন নিহত হয়। এ সময় আহত হয় 19 যাত্রী। বেলা 12টার দিকে গোপালগঞ্জ পিরোজপুর মহাসড়কের টুঙ্গিপাড়ায় মালিকের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস ঘটনাস্থলে একটি ইঞ্জিন চালিত ভ্যান গাড়িকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 3 যাত্রী ও ভ্যান চালক আকামুদ্দিন নিহত হয়। আহত হয় 19 জন। আহত 13 জনকে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 6 জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। নিহত অপর 3 জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। কেওয়াই স্টিলের এক সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান কেডিএস গ্রুপ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে গ্রুপের আইন উপদেষ্টা অ্যাডভোকেট আহসানুল হক হেনা দাবি করেন, 2007 থেকে 2018 সাল পর্যন্ত নির্বাহী পরিচালক থাকার সময় অনিয়ম দুর্নীতির মাধ্যমে অন্তত 600 কোটি টাকা তছরূপ করেছেন মনির হোসেন খান। 2018 সালে তাকে কোম্পানি থেকে বহিষ্কার করার পর এসব অনিয়ম দুর্নীতি সামনে আসে। পরে কোম্পানির পক্ষ থেকে তার বিরুদ্ধে 26টি মামলা করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেওয়াই স্টিলের চিফ অপারেটিং অফিসার জাবির হোসেন, ডিজিএম রকিবুল কামাল এবং ব্র্যান্ড ম্যানেজার সাজ্জাদ আল মামুন। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। মালয়েশিয়া থেকে পাম অয়েল রপ্তানি কমেছে। চলতি মাসের 25 দিনে দেশটিতে 11,45,868 টন পাম অয়েল রপ্তানি করেছে। গত অক্টোবরের প্রথম 25 দিনে 14,12,361 টন পাম অয়েল রপ্তানি করেছিল মালয়েশিয়া। হিসেবে দেশটির পাম অয়েলের রপ্তানি কমেছে 2,66,493 টন বা 18.9%। এদিকে পুরো অক্টোবর মাসে মালয়েশিয়া থেকে 17,01,436 টন পাম অয়েল রপ্তানি হয়, যা আগের মাস সেপ্টেম্বরের তুলনায় 4.32% বেশি। মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল উৎপাদক ও রপ্তানিকারক দেশ। ধারাবাহিক চর্চা ও নিয়মিত প্রশিক্ষণে দেশে আন্তর্জাতিক মানের সাঁতারু গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। মুজিববর্ষে গোপালগঞ্জের মধুমতি নদীতে 17তম দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন তিনি। এবার পুরুষদের মধ্যে প্রথম হন ফয়সাল আহমেদ ও নারীদের মধ্যে নাইমা আক্তার। সোহেল তালুকদারের ক্যামেরায় আহমেদ বাবুর রিপোর্ট, জানাচ্ছেন সৌরভ ইমাম।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছর মুজিব বর্ষে 17তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা। গোপালগঞ্জের মধুমতি নদীতে সুইমিং ফেডারেশনের এই আয়োজন। কংসুর থেকে হরিদাসপুর 10 কিলোমিটার সাঁতরে পার হন পুরুষ প্রতিযোগীরা, আর উলপুর ব্রিজ থেকে হরিদাসপুর 8 কিলোমিটার সাঁতরাতে হয় নারী প্রতিযোগীদের। 1 ঘন্টা 1 মিনিট 24 সেকেন্ড সময় নিয়ে প্রথম হন নৌবাহিনীর ফয়সাল আহমেদ, আর নারীদের মধ্যে প্রথম হন সেনাবাহিনীর নাইমা আক্তার। তিনি সময় নেন 46 মিনিট 9 সেকেন্ড। সুইমিংয়ের পর থেকে যদি আমরা প্রশিক্ষণটা ধরে রাখি তাহলে আসলে ভালো করা সম্ভব। ইনশাল্লাহ যদি ভালো প্রশিক্ষণ পাই ভবিষ্যতে ভালো করার অনেক ইচ্ছা আছে। সাঁতার সহ অন্যান্য প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতার কথা জানান ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান। আমি নিজে স্পোর্টসম্যান ছিলাম, আমি স্পোর্টস অর্গানাইজার। তা আমরা যদি এগিয়ে নিয়ে আসি, কে আসবে? সুতরাং আমি মনে করি অন্যান্য কোম্পানি এগিয়ে আসছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে 600 প্রতিযোগীর মধ্যে বাছাই করে 14 জনকে নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান জানান, প্রশিক্ষণ পেলে বাংলাদেশের সাঁতারুরাও আন্তর্জাতিক মানের হতে পারে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা যদি সঠিক ট্রেনিং করাইতে পারি, এদেরকে স্পন্সর করতে পারি, এরাই আন্তর্জাতিক মানে পৌঁছতে সক্ষম হবে। আমার যতটুকু সহযোগিতা দেওয়া দরকার আমি সেই ধরনের সহযোগিতা দিয়ে যাবো এবং সুইমিং ফেডারেশনকে তার সুনাম উজ্জ্বল করার জন্য সব ধরনের পদক্ষেপ নেব। নৌবাহিনীর সহযোগিতায় ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতায় 7 জন নারী ও 7 জন পুরুষ অংশ নেন। সৌরভ ইমাম, 21 টেলিভিশন। এবার সংস্কৃতি সংবাদ। তৃতীয় মৃত্যুবার্ষিকীতে গুণী সঙ্গীত শিল্পী বারিশ সিদ্দিকীকে স্মরণ করেছেন ভক্ত অনুরাগীরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে বারিশ সিদ্দিকীর স্মৃতি পরিষদের আয়োজনে স্মরণ সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, বিশ্ব দরবারে বারিশ সিদ্দিকী বাংলা গান ও বাঁশিকে বিশেষ মর্যাদার আসনে তুলে ধরেছিলেন। পরে জনপ্রিয় এই শিল্পীর বেশ কিছু গান পরিবেশন করেন তার ভক্ত ভাবশিষ্যরা। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনায় আরও 36 জনের প্রাণহানি, মৃত্যু বেড়েছে 30%। ফাইজারের টিকায় পরিবহন শুরু। ভিন্ন উদ্দেশ্যে ভাস্কর্য নিয়ে বিতর্ক, মন গড়া ব্যাখ্যায় মুক্তিযুদ্ধের চেতনাকে চ্যালেঞ্জ বললেন ওবায়দুল কাদের। শাহ মখদুম মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 21 জনের বিরুদ্ধে মামলা, আটক 4। চিনিকল বন্ধের পরিকল্পনা বাতিলের আহ্বান, আধুনিকায়ন সহ 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ। পরমাণু বিজ্ঞানী হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করল ইরান, বদলা নেয়ার ঘোষণা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।